দর্শক, ক্যাম্পাস লাইভ 24.com এ আপনাদের সাথে আমি আজহার মাহমুদ। দর্শক, আপনারা জানেন আজকে ক্যাম্পাস লাইভের নিয়মিত আয়োজন ক্যাম্পাস ভয়েস। আর আজকের বিষয় হচ্ছে অনলাইনে ক্লাস, প্রেক্ষিত বাংলাদেশ। আপনারা জানেন যে করোনা ভাইরাসের ভয়াল থাবায় সারা দুনিয়া আজকে তছনছ হয়ে গেছে। কোটি কোটি মানুষ আজকে নানানভাবে আক্রান্ত হয়েছে। কেউ মা হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, কেউ সন্তান হারিয়েছেন, কেউ স্বজন হারিয়েছেন। অনেকটাই দিশেহারা আজকে সারা দুনিয়ার অসংখ্য মানুষ। ওই করোনা ভাইরাসের জের হিসাবে ওর থাবায় যারা হারিয়ে গেছেন তাদের আমরা রুহের মাগফিরাত কামনা করছি, তাদের আত্মার প্রশান্তি কামনা করছি। আপনারা জানেন যে করোনা ভাইরাসের ফলে আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বের কোটি কোটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের মাঝে পড়েছে বিরূপ প্রতিক্রিয়া, এবং দেশে এবং দেশের বাইরে সকল মানুষ, পৃথিবীর সকল বনি আদম বিভিন্ন পরিভাষা সঙ্গে পরিচিত হয়েছে। যেমন লকডাউন কথাটা আমাদের সবারই আজকে জানা। এই জাতীয় অসংখ্য শব্দ আমাদের গ্রামের মানুষ হয়তো কখনো শোনেনি, যে এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক পরতে হবে, গ্লোভস পরতে হবে, কি হয়তো জানিই না যে পিপিই পরতে হবে। এই যে শব্দগুলো, এই শব্দগুলো আমাদের সঙ্গে আজকে পরিচয় করে দিয়েছে। এই করোনা ভাইরাসের থাবায় আজকে সারা দুনিয়ার মানুষগুলো যে দিশাহারা অবস্থায় আছে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে দেশের বিভিন্ন দেশের বিখ্যাত বা বাঘা বাঘা যারা বিজ্ঞানী আছেন, তারাও আজকে দিশেহারা হয়েছেন এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য, এই ভ্যাকসিন আবিষ্কারের জন্য। সারা দুনিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছেন, কোটি কোটি শিক্ষার্থী আছেন, সবার মাঝেই একটি উৎকণ্ঠা, উদ্বেগ এবং অভিভাবকদের মাঝে তটস্থ ভাব রয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে। আর এর প্রেক্ষিতে তারা অভিভাবক সহ সারা দুনিয়ার যত গণমানুষ আছেন, তারা সকলেই ভাবছেন যে কি করা যায় এখন মুহূর্তে। সারা দুনিয়া অস্থির অবস্থায় আছে। এই অস্থির অবস্থা থেকে কাটিয়ে উঠতেই আজকে পৃথিবীতে ভার্চুয়াল ক্লাস শুরু হয়েছে। ভার্চুয়াল শব্দের সঙ্গে আমাদের একটা পরিচয় হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ সরকার বর্তমান প্রধানমন্ত্রীর বদৌলতে এই দেশে ডিজিটালাইজড হয়েছে, ডিজিটালভাবে চলছে বিভিন্ন কার্যক্রম। তারই একটি ফলশ্রুতিতে আমাদের দেশে আজকে চালু হয়েছে অনলাইন ক্লাস। শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক কলেজ আছে, এবং প্রাইভেট কিছু কিছু বা উঁচু মানের কলেজ আছে যারা অনলাইনে ক্লাস শুরু করেছে। তো এই অনলাইনে ক্লাসের রয়েছে হাজারো সমস্যা, আবার সম্ভাবনা, দুটোই রয়েছে। এটার পক্ষে যেমন যুক্তি রয়েছে, এটা বিপক্ষে রয়েছে যুক্তি। সব মিলিয়ে আমরা এর পক্ষে থাকতে চাই, কারণ আমাদেরকে নতুন এক দিগন্তের সঙ্গে পরিচয় করে দেওয়া হয়েছে। আমরা আজকে গর্বিত জাতি যে আমরা এর বদৌলতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভার্চুয়াল ক্লাস চলছে, অনলাইনে ক্লাস চলছে। দর্শক, আমাদের এই আয়োজনের সঙ্গে আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন আমাদের অভিভাবক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় ভাইস চ্যান্সেলর, শিক্ষক নেতা, আমাদের সজ্জন, আমাদের শ্রদ্ধার ব্যক্তিত্ব, আমাদের খুবই আপন মানুষ প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন আহমেদ। স্বাগত জানাচ্ছি আজকের আমাদের আয়োজন অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ 4টি বিশ্ববিদ্যালয়ে 4 জন শিক্ষার্থী আছেন। তাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশ থেকে যারা শুনছেন সবাইকে আমি অনুরোধ করব যে আমাদের ভার্চুয়াল
এই যে আমাদের অবস্থাটা, অনলাইনে ক্লাসটা, ওই ক্লাসের বিষয়ে আমাদের সম্মানিত অভিভাবক যে কথাগুলো বলবেন, যে দিক নির্দেশনা দেবেন, ওটা আমাদের জন্য সত্যি আমরা মনে করি আমাদের গর্বের বিষয়, আমাদের অহংকারের বিষয়। তাই স্যারের বক্তব্যগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের বিনম্র অনুরোধ করব, আপনারা শেয়ার করে, কমেন্টস করে আমাদেরকে, আমাদের আয়োজনকে আজকে সার্থক করে তুলবেন। তো প্রথমে আমি তামিম আল নূরের কাছ থেকে জানতে চাচ্ছি, তামিম, আপনি শিক্ষার্থী হিসাবে, একজন স্টুডেন্ট হিসাবে, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আপনি অনলাইন ক্লাসটাকে কিভাবে মূল্যায়ন করেন, কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমেই ক্যাম্পাস লাইভ 24 এর সকল দর্শক শ্রোতাকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনলাইন, আমি বেশি কথা না বলি, প্রথমে আমাকে যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নের দিকেই যাচ্ছি, সেই প্রশ্নের উত্তর দেওয়ার দিকে। অনলাইন ক্লাসটাকে আমি কিভাবে দেখি? আসলে বর্তমান দুনিয়াটা যদি আমরা চিন্তা করি যে এখন কোথায় যাচ্ছে, সেখানে অনলাইন ক্লাসটা অবশ্যই প্রাসঙ্গিক একটি বিষয়, এবং এটা হয়তো শিক্ষার বিকল্প, মানে মূল ক্লাস যেটা, তার বিকল্প হবে না, কিন্তু অনলাইন ক্লাসটা আমাদেরকে চালিয়ে নিতে হবে। সবচেয়ে বড় ব্যাপার যে বর্তমান দুনিয়া অনেক আগে থেকেই, মানে বাংলাদেশ, সরি সম্ভবত আমাকে কি শোনা যাচ্ছে? জি বলেন, আমরা শুনতে পাচ্ছি। জি জি, শুনতে পাচ্ছি। বর্তমান দুনিয়ার বিভিন্ন দেশ অনেক আগে থেকে অনলাইনে ক্লাস চালু করেছে, আমরা যদি দেখি, ঘাটাঘাটি করি একটু। আর আমরা এটা বুঝতে পেরেছি আমাদের যখন করোনা আক্রান্ত হলাম, আমরা করোনার ভিতরে বুঝতে পারলাম যে আসলে অনলাইন ক্লাসটা কতটা প্রাসঙ্গিক এবং আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, তখন এসে আমরা বুঝতে পেরেছি। আর স্টুডেন্ট হিসেবে যদি আমার কথা বলা হয় যে আমি কিভাবে দেখি অনলাইন ক্লাসটাকে, আমি অনলাইন ক্লাসটাকে অবশ্যই পজিটিভলি দেখি, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই যে মূল যে জিনিসগুলো দরকার অনলাইন ক্লাস করার জন্য, যে লজিস্টিক সাপোর্ট গুলো দরকার, সে সাপোর্ট গুলো অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের থাকতে হবে, তারপরে যে সেটা পজিটিভ হবে। আর কয়েকজনের আছে এবং কয়েকজনের নেই, এইভাবে আমরা অনলাইন ক্লাসটা চালু করতে পারি না। অনলাইন ক্লাস যদি শিক্ষা দেওয়ার একটি মাধ্যম হয়, বা শিক্ষা, যেহেতু বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো অধিকার, এবং 1948 সালে মানবাধিকার সংবিধান অনুযায়ী শিক্ষা হলো মানুষের মানবাধিকার। আমরা কাউকে, মানে শুধুমাত্র ডিভাইস বা ইন্টারনেটের ডেটাগত সমস্যা বা অন্য কোনো কারণে কাউকে শিক্ষা দেওয়া থেকে বঞ্চিত করতে পারি না। সেক্ষেত্রে অবশ্যই প্রথমে এই বিষয়গুলো হয়তো আলোচনাতে আসবে সামনে। আমি প্রথমে বলছি যে আমরা কাউকে ডিপ্রাইভ করতে পারি না, কিন্তু অনলাইন শিক্ষা অবশ্যই আমাদের জন্য জরুরি। সেক্ষেত্রে অবশ্যই এমন একটা কোর্স করতে হবে বা এমন পদক্ষেপ নিতে হবে যেন সকল স্টুডেন্টরা খুব স্মুথলি ক্লাসে অংশগ্রহণ করতে পারেন। এটাই ছিল আমার অনলাইন ক্লাস সম্পর্কে মোটামুটি একটা প্রাথমিক বক্তব্য। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্জুকা, তাকে বলবো, আপনার মিউট করা আছে, আনমিউট করে নেন। মার্জুকা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনি একজন শিক্ষার্থী হিসাবে অনলাইনে যে ক্লাস চলছে, এটি কিভাবে আপনি মূল্যায়ন করেন, এবং স্যারের কাছে যদি আপনার কিছু বক্তব্য থাকে আপনি ওটাও করতে পারেন। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলতে গেলে অনলাইন ক্লাস আমাদের একেবারেই নতুন, এবং নানা ঘাত এবং প্রতিঘাতের মধ্য দিয়ে আসলে অনলাইন ক্লাস আমাদের শুরু হয়েছে এবং এখনো চলছে। নানাবিধ সমস্যার মধ্য দিয়ে আসলে আমরা এখন পার করছি, যেহেতু পরিবেশ আমাদের একেবারেই অনুকূলে নয়, আমাদের কোনো কিছুই আমাদের ইচ্ছে মতো হচ্ছে না, আমরা পারছি না আসলে। তবু আমি একটি কথা বলে আসলে শুরু করতে চাই, সেটি হচ্ছে থেমে থাকা কোনো সমাধান নয়। যুগ এবং সময়ের সাথে আমাদের অবশ্যই গতিশীল হতে হবে এবং তাল মিলিয়ে চলতে হবে। কোনো কিছুর শুরুর মধ্য দিয়ে আসলে সমাধান খুঁজে পাওয়া যায়, আর একটি বিপ্লব একটি জাতি এবং গোষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়।
আমি যদি সেই পরিপ্রেক্ষিতে বলতে যাই যে একটি বিপ্লব একটি যুগ এবং জাতির মধ্য দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমাদের যে এখন বর্তমান যে অবস্থা, সেটির জন্য আমরা যে শুধু আমরা বসে থাকলাম যে কবে শেষ হবে, আমরা এখনো বলতে পারছি না যে এই সময়কাল আসলে কত দিন পর্যন্ত টিকে থাকে। সেই ক্ষেত্রে আমাদের অনলাইন ক্লাস অবশ্যই যোগ্যোপযোগী, কারণ আমরা আসলে থেমে থাকতে পারছি না। কিন্তু যে আমি অনলাইন ক্লাস করতে যেয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছি, এবং আমার আশেপাশের বন্ধু বান্ধব এবং স্কুল কলেজে আমাদের ছোট ভাই বোন, আমরা যে ধরনের সমস্যা পড়ছি, সেই সমস্যাগুলো আমি বলতে পারবো। সেটি হচ্ছে অনলাইন ক্লাসের জন্য আমাদের যে নির্দিষ্ট পরিমাণ ইনস্ট্রুমেন্টের দরকার হয়, যেমন একটি ডিভাইসের দরকার হয়, স্মার্টফোন হোক অথবা পিসি হোক, এবং ইন্টারনেট কানেকশনের আমাদের দরকার হয়। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো শহরাঞ্চলে অবস্থিত হলেও আমরা কিন্তু এখন গ্রামে বাস করছি, এবং গ্রামের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলেন, কলেজের অধিকাংশই যারা গ্রামে বসবাস করছি আমরা, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের থাকাকালীন সময়ে যে ক্লাসের সুবিধা আমরা পেতাম, অবশ্যই সেই সুবিধা আমরা পাচ্ছি না, এবং সেটা তো পাচ্ছি না। এবং দেখা গেছে যে আমাদের যে ইন্টারনেটের যে কানেকশন, যে গতি, আমরা বাড়িতে বসে নিজের অনলাইন ক্লাসের জন্য একটা সুন্দর একটি পরিবেশের দরকার হয়, সেই পরিবেশটা আমরা পাচ্ছি না। আমাদের দেখা গেছে যে মোবাইল নিয়ে আমাদের বাড়ির বের হতে হয়, মাঠে যেতে হয়। আমরা অনেক ধরনের কথাই শুনেছি যে কেউ কেউ বাড়ি থেকে 3-4 কিলো হেঁটে গিয়েও ক্লাস করেছে, এরকমও আমরা অনেক শুনেছি, এবং এখনো সেটা চলমানই আছে। সেক্ষেত্রে আমি টিচারের কথা শুনবো নাকি আমি নোট করব বা কোথায় মনোযোগ দিব? সেক্ষেত্রে আসলে আমরা সুন্দর করে মনোযোগ দিতে পারছি না ক্লাসের মধ্যে, আমাদের ব্যাঘাত ঘটছে শিক্ষার ক্ষেত্রে। আর আরেকটি বিষয় হচ্ছে ইন্টারনেটের যে চরম যে মূল্য। একই পরিবারের যদি 3 থেকে 4 জন শিক্ষার্থী অধ্যয়নরত থাকে, তাহলে সেক্ষেত্রে ওই পরিবারের ইন্টারনেটের ব্যয়ভার কতটুকু হতে পারে? মান্থলি সেই পরিবারের ইন্টারনেটের খরচ কত টাকা বৃদ্ধি পাবে যদি সেই পরিবার 3 থেকে 4 জন অধ্যয়নরত থাকে? সেই বিষয়গুলো আমার মাথায় আসছে। আসলে ওই বিষয়গুলো দেখতে হবে। আর অনলাইন ক্লাস করতে গেলে মূল সমস্যা হচ্ছে আমাদের ডিভাইস এবং ইন্টারনেটের যে সমস্যা। এই সমস্যা যদি সমাধান করা যায়, তাহলে আমার মনে হয় যে সকল স্টুডেন্টের জন্য অংশগ্রহণমূলক ভাবে একটা সুন্দর একটি পরিবেশ আমরা শিক্ষার ক্ষেত্রে পাবো। অনলাইন ক্লাস চালিয়ে যেতে হলে আমরা যে বিদ্যমান এখন যে সমস্যাগুলো আমি বলেছি, সেই সমস্যার যদি সমাধান করা যায়, ধীরে ধীরে সেই সমস্যার সমাধান করতে হবে, এবং সকলের জন্য অংশগ্রহণমূলক এবং সুন্দর একটি পরিবেশ আমরা পাবো এই সমস্যাগুলো সমাধান করলে। এখন এটি হচ্ছে আমার ক্লাস করতে যে অভিজ্ঞতা, বা আমি যে সমস্যার আমি এখন পর্যন্ত জানি এই সমস্যাগুলো। এখন স্যারের কাছে যদি আমি প্রশ্ন করতে চাই, অনেক প্রশ্ন করা যাবে। আমি আসলে আমাদের সামনে স্যাররা যখন কোনো ব্রিফিং করেন, মিটিং এর ব্রিফিং আমরা যখন শুনি, তখন আসলে আমরা জানতে পারি যে আসলে টিচার আমাদের নিয়ে কি কি চিন্তা ভাবনা করছে। এখন সরাসরি আমি স্যারের কাছে বলবো, আমাদের যখন স্যাররা নিজেদের মধ্যে মিটিং করে, আসলে ওনারা কি কি বিষয় মাথায় রেখে আমাদের জন্য সুন্দর একটা পরিবেশের চিন্তা রেখে কিভাবে হচ্ছে, মানে এটা হচ্ছে আমার থিঙ্কিং, মানে আমাদের টিচাররা কিরকম চিন্তা ভাবনা করছে আমাদেরকে নিয়ে, আমার স্যারের কাছে এটাই প্রশ্ন। স্যারের কাছে আমি জানতে চাচ্ছি, বাংলাদেশের কিন্তু আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশের অনলাইন ক্লাসের কিন্তু দিকপাল হিসেবে আমরা এখনো মনে করছি স্যারকে, বিকজ অফ সবচাইতে প্রথমেই স্যার এই কাজটি শুরু করেছিলেন তার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো স্যার কিন্তু এই বিষয়ে বেশ পরিশ্রম করেছেন এবং ঘাটাঘাটি করেছেন, দৌড়ঝাঁপ করেছেন মন্ত্রণালয়ে, ইউজিসিতে, সব জায়গায় স্যার। একবার আমার একটা মনে আছে, ইউজিসি বলেছে যে কোনো ক্লাস নেওয়া যাবে না অনলাইনে, স্যার কিন্তু এর আগে ক্লাস নিতে শুরু করেছিলেন। এই যে স্যারের অবস্থানটা, অবশেষে ইউজিসি নোটিশ করতে হচ্ছে যে অনলাইনে ক্লাস করতে। স্যার আপনি যদি ওই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং তার দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের তিনি হচ্ছেন সাংগঠনিক সম্পাদক মারজুকা। তো ওনার প্রশ্নটা স্যারকে, তো স্যার যদি আপনি কিছু বলতেন, স্যারের কাছে মাঝে মাঝে ছোট। কোনো সমস্যা নেই। তো আমি সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যদি
যারা লাইভ ওয়েজ শুনছেন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমি আমাদের সিনিয়র সাংবাদিক মোহাম্মদকে আন্তরিকভাবে ধন্যবাদ ব্যক্তিগত জানাই। আমরা আজকে এই মুহূর্তে সবাই এ নিয়ে অনেক সামনা করছে এবং অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। ওই জন্য অনলাইন ক্লাস দেখি বাংলাদেশ নিয়ে অনেকটা সুন্দর ব্যবস্থা করেছে। এখানে আমাদের প্রিয় শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছে এবং আমরা তাদের কাছ থেকে আসলে সত্যিকার অর্থে সমস্যাগুলো জানতে পারবো এবং আমরা নিজেরও ওইভাবে আমরা আমাদের পরিকল্পনাগুলো সাজাতে পারবো। তো আমি মার্জিতাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি জানো কোন ডিপার্টমেন্টের মাত্রিকা? তো আমি জানি না তোমার কি করে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের চাকরি কাল ছিল নৃত্যকলা। আমি প্রায় ৪৫ বছর শিক্ষকতা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি আমার জীবনের ৫০ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে করেছি। আমি যেইটা বলবো যে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং সেশন জ্যামটা আমরা নিজেরা আমরা হলাম তোমার পাকিস্তান আমলে ভর্তি হয়েছি, স্বাধীনতা পরবর্তীকালে আমাদের পড়াশোনা আমরা চালিয়ে গেছি, কিন্তু আমাদেরও সেশন জ্যামের কবলে পড়তে হয়েছে। ওইটা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। কোনো ক্ষেত্রে দেখা যায় যে 4 বছরের কোর্স শেষ করতে 8 বছর সময় লেগেছে। তাদের মূল্যবান সময় গেছে। আমরা তোমার ধরো জব মার্কেট গার্জিয়ান করে বিশ্ববিদ্যালয় হলগুলোর মধ্যে অন্য সাধারণ শিক্ষার্থীরা করতে পারেনি। অসংখ্য প্রবলেম তারা ফেস করেছে। আমাদের অনেক জাতীয় সম্পদ নষ্ট হয়েছে। আমাদের মূল্যবান শিক্ষার্থীরা তারা যখন তার ওই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা কিন্তু অনেক কষ্ট করেছি। আমি ট্রেনিং ছিলাম ওই সময়টা। আমি অর্থনীতি বিভাগ থেকে কিন্তু শূন্য করেছিলাম আমাদের সোশ্যাল আমি এখানে আসার পরে সাধারণ বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে ওখানে 3 বছরের সেশন জ্যাম ছিল। তো প্রথম কাজ ছিল আমার সেশন জ্যাম থেকে বেরিয়ে যাওয়া। আমরা অনেক চেষ্টা করে সবসময় আমি সেশন জ্যামটা এই 3 বছরের মধ্যে এই 2.5 বছর মধ্যে আসলে শূন্য করেছি। আমাদের এখানে এখন ছাত্র সংখ্যা ছোট ইউনিভার্সিটি বিজ্ঞান ও প্রযুক্তি মানে 11,000 স্টুডেন্ট ছিল, এখন আছে মাত্র 8,000। যখন নাকি এই প্যান্ডেমিক শুরু হলো তখন প্রথম জিনিসটা যেটা আমি তোমার যে 5 মাসের দিকে তখন আমি দেখলাম যে আমাদের ছেলে মেয়েরা শিক্ষার্থীরা আবার এই সেশন জ্যামের কবলে পড়ে যেত। আমরা যে কষ্ট করে তাদেরকে ওই জায়গাতে বের করে নিয়ে আসলাম, তাহলে তাদের জীবনটা আবার দুর্বিষহ হয়ে যাবে, তাদের জীবনের মূল্যবান সময়টা সেশন জ্যাম খেয়ে ফেলবে। এর জন্য আমি ডিসাইড করলাম আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে কথা বলে আমাদেরকে একাডেমিক কাউন্সিল বলিয়ে আমরা ক্লাস শুরু করি। এপ্রিল মাসের 4 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করি, অনলাইন ক্লাস শুরু করি। তো আমি একেবারে তোমাদের সাথে একমত। আমি যেটা বললো মার্কেটের সাথে বড় ধরনের চ্যালেঞ্জ আমরা নিয়ে শুরু করেছি। কারণ আমাদের ছেলে মেয়েদের সময় যে সমস্যাগুলো ধরলা সমস্যাগুলো কিন্তু বিরাজমান। সমস্যাগুলো কিন্তু আমাদের শিক্ষার্থীরা ফেস করে। এই সমস্যাগুলো তুমি কিন্তু বাড়িয়ে বলো না, এই বাস্তব সমস্যা কিন্তু তুমি একটা কথা বললাম ওরকম ভাবে যে কোনো চ্যালেঞ্জের মধ্যে আমরা বসে থাকতে হবে না, আমাদের সামনে এগোতে হবে। এগোতে হলে কি করতে হবে? চ্যালেঞ্জগুলো সামনে নিয়ে চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করে সামনে আগাতে হবে। আমরা বসে থাকতে পারবো না। আমাদের যে কাজটা হলো আমাদের প্রচুর কাজ আছে, আমাদেরকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, করে এদের একটা তোমার সমাধান যেটা কি অ্যাকসেপ্টেবল সমাধান, যেটা কি সবাই গ্রহণযোগ্য সমাধান বের করতে হবে। তো আমরা যেটা করলাম শিক্ষার্থীকে যে প্রথমে আমরা সব কিছু যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের অ্যাকাউন্টে আমরা 3,000 টাকা করে পাঠিয়ে দিচ্ছি। তার পরবর্তী যেটা বললাম সমস্যাগুলো আমরা যেটা করেছিলাম যে আমরা অনলাইন এবং অফলাইন দুটো শুরু করি। অনলাইনে যখন আমরা জুমে ক্লাস নিয়েছি, ক্লাস নেওয়ার পরে এটা ড্রপ বক্স আমরা রেখে দিচ্ছি ছেলেমেয়েরা যাতে পরবর্তী পর্যায়ে দেখতে এসে কোনো ক্ষেত্রে যেমন নাট্যকলার কথা বলবো না, যেমন অর্থনীতি বা বাংলা এরকম কিছু তাদের জন্য আমরা ওডিও দিয়েছি। যে সমস্ত এলাকার মধ্যে তোমার ধরুন নেটওয়ার্কের কাভারেজ কম আছে, আমরা তোমার যেটা ভিডিও দিয়েছি, আমরা ফেসবুকে আমরা ইয়ে করি।
তো পরে করে আমরা মোটামুটি এই চ্যালেঞ্জটা নিয়ে আমরা, যেহেতু আমাদের 70% কাজ কিন্তু হয়ে গেছে, বাকি 30% আমরা কিন্তু মোটামুটি শেষ করতে পেরেছি। অনেক চ্যালেঞ্জটা সামনে নিয়ে আমরা থিওরিটিক্যাল কাজগুলো শেষ করব। পরবর্তীতে আমরা তোমার ধরো যখন সেকেন্ড সেমিস্টার শুরু করি, আমরা কিন্তু আগে শুরু করেছিলাম এবং বহু পাবলিক ইউনিভার্সিটি শুরু করতে পারেনি। তারা ওই সমস্যাগুলোকে মাথায় নিয়ে বসেছিল এবং তারা চেষ্টা করেছেন, কিন্তু তারা ওইভাবে শুরু করবেন কি করবেন না দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। আমরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বটা কাটিয়ে আমরা শিক্ষকদের সাথে করে নিয়ে এবং শিক্ষার্থীদের পাশে নিয়ে আমরা শুরু করেছি। কারণ এটা তাদের জন্য, বেনিফিশিয়ারি হলো শিক্ষার্থীরা। শিক্ষকরা কষ্ট করবে কিন্তু সুবিধাটা পাবে শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা যদি ঘরে বসে থাকেন, তুমি যেটা বললা মার্জিকা, যে তাদের তো তোমার কোনো কিছু লাভ হবে না, সামথিং ইজ বেটার দেন নাথিং। আর একটা বলে না যে আইডল পেন ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ, যদি আমরা বসে থাকি তাহলে পরীক্ষা করা যাবে, কম্পিউটার হবে না। আমরা তাদেরকে তোমার সংযুক্ত রাখতে চেয়েছি। পরবর্তী পর্যায়ে আমরা যেটা করলাম, আমরা তোমার এই যে সেকেন্ড সেমিস্টার যখন শুরু করি আমরা জুলাই মাসে, তখন আমরা কি করেছি, আমরা সব ছাত্রীকে ডিসাইড করেছি তোমার সমস্যাটা কথা বলছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা করতে পেরেছি, আমরা সব শিক্ষার্থীকে বলছি যারা যারা আপনি প্রশিক্ষণ তাদের নেট কেনার পছন্দ নেয় তাদেরকে আমরা সাহায্য করবো। এবং এরকম ভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 2200-এর উপরে ছাত্রছাত্রী শিক্ষার্থীরা অ্যাপ্লাই করেছে। গ্রামীণের সাথে আলাপ করে আমরা একটা সুন্দর, তাদের কাছ থেকে আমরা একটা ডিল পেয়েছি। গ্রামীণের সাথে আমি কথা বলে তারপরে তারা আমাদেরকে 15 জিবি এবং 30 জিবির জন্য তারা আমাদেরকে প্যাকেজ দিয়েছে। তো আমরা গত মাসে আমরা সব শিক্ষার্থী যারা যারা পেয়েছে সবাইকে কিন্তু আমরা 15 জিবি করে তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। আজকে আমি গ্রামীণের সাথে কথা বলছি যে তাদের 1 মাসের জন্য দেওয়া হয়েছে, দেখার আগে যেন আমরা দিতে পারি, কিছু বাকি থাকে তাদের ব্যালেন্স থাকে যেন এটা একটা বেনিফিটে তারা পায়, ট্রান্সফার হয়ে যায়। সেই জন্য আমি আজকে কথা বলছি, আমরা আবার আগামী 15 দিনের মধ্যে তাদের কথা হলো। তুমি বলতে পারো যে স্যার এটা তো সবাই করে নাই। আমি যেটা বলবো যে এই জায়গাটার মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে আমরা মিটিং করেছি, মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আমরা মিটিং করেছি, পর্যায়ে কিন্তু শিক্ষার্থী সাহায্যের জন্য কথা বলছি। তারা বলুন আমরা ভেবে দেখছি, চিন্তা করছি এরকম। আমি ভাবলাম যে আমাদের শিক্ষার্থীদের ওইভাবে তো বসে রাখা যাবে না, তাদেরকে সাপোর্ট দিতে হবে। তারা কখন সাপোর্ট দিবে না দিবে সেটা আমাদের শিক্ষার্থীরা সাপোর্ট করতে পারে না। সেজন্য আমরা নিজেরা সদিচ্ছার কারণে আমরা নিজেরা আন্তরিকভাবে ওই জায়গাটার মধ্যে আমরা যে সাপোর্টটা দিতে পেরেছি, এখন আমরা আবার সাপোর্ট দেবো, এই একটা সমাধান আমরা করতে পেরেছি। কারণ যে তুমি যেটা বললো যে 3 জন শিক্ষার্থী থাকে একটা পরিবারে, তার জন্য বিরাট বোঝা হয়, বোঝাটা আমরা কিন্তু আমাদের কাঁধে নিয়ে নিচ্ছি ওই জায়গাতে। তারপরে আমরা গ্রামের যে ইয়েটা নিয়েছি তারপর আমরা কিন্তু করি অফলাইন এবং অনলাইন আমরা নিচ্ছি, আবার অফলাইনে আমরা তাদের সাপোর্ট দিচ্ছি এবং তাদের যে যারা আছে তাদের যে পিয়ার গ্রুপ তারা একজনকে একজন সাপোর্ট দিচ্ছে। এখন আমরা প্রায় 90% স্টুডেন্ট শিক্ষার্থী তারা কিন্তু আমাদের সাথে সংযুক্ত। তুমি যে একটা প্রবলেম রেজ করছো এটা খুবই পার্টিনেন্ট এবং খুবই এটা তোমার এটা সকলের জন্য এটা তোমার ডিভাইসের ব্যাপারে আমরা কথা বলেছি, আমরা মাননীয় মন্ত্রীর সাথে কথা বলেছি। জানো 3 দিন আগে উনি বলছেন যে সবাইকে ডিভাইসের ব্যাপারটা এবং নেটের ব্যাপারে সিদ্ধান্ত দিবেন। আমরা ইউনিভার্সিটি ট্রান্স কমিশন আমাদেরকে জানতে চেয়েছে কারা কারা ডিভাইস দরকার। সবার তো ডিভাইস দরকার, যারা জেনুইনলি ডিভাইসটা চায় তাদের নাম আমরা নিয়েছি, আমরা কিন্তু ইউনিভার্সিটি ট্রান্স কমিশন দিয়ে দিচ্ছি এবং আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে এই যে কথা, তারপরে আমরা মন্ত্রী মহোদয় যিনি শিক্ষা দপ্তর তার সাথে সম্মানিত মন্ত্রী তার সাথে কথা বলেছি, তখন মহারাজের সাথে আমি একটা বলতে পারি শিক্ষার উপরে কিন্তু কিছু নাই। যদি মনে করতে বিশ্ববিদ্যালয়ের যদি আমাদের বই দিতেই করে আমরা কিন্তু এগিয়ে যাবো, শিক্ষার্থীদের কিন্তু তাদের পাশে দাঁড়াবো, যারা জেনুইনলি যারা কিনতে পারে তাদেরকে আমরা সাপোর্ট করি। শিক্ষকদেরকে কিন্তু আমরা 10,000 টাকা করে সবাইকে দিয়ে দিলাম, তারা একটা গ্রাফিক একটা প্যাড কেনার জন্য, যাতে তারা ওই জিনিসটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারে। ইয়াং কলিগদেরকে আমরা সবাইকে 50,000 টাকা করে দিচ্ছি, তারা যেন তোমার ল্যাপটপ কিনতে পারে, তাদের কাছ থেকে আমরা লোন দিচ্ছি, এটা পরে 2 বছর কেটে নিব। তো আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমাদের এখন এই সময়টা আমরা জানি না যে কতদিন এটা শেষ করবে, কখন করবো জানি না, আমরা তো করতে পারবো না। আমাদের ছেলে মেয়েদের আবার আমরা ঠেলে দিতে পারি না।
তাদের স্বার্থের কথা চিন্তা করে, যে মূল্যবান সময়ের কথা চিন্তা করে যা যা করা আমাদের সব করতে হবে। আমাদেরকে ওইভাবে দৃঢ় সংকল্প হওয়া লাগবে। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। তুমি যেটা বলছো, তাদের সমস্যাগুলো ভালোভাবে খেয়াল করে শুনে এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদেরকে সামনে এগোতে হবে। চ্যালেঞ্জটা নিয়ে আমাদেরকে ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করে আগাতে হবে। মাসের মধ্যে সমস্যা হবে, সমস্যা নিয়ে আমরা করতে পারবো, আমাদের আগাতে হবে। কারণ দুনিয়াটা আমাদের প্রতিটা দিনই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। সমস্যা আসে, সমস্যার সমাধান হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যারা নাকি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন বা বিভিন্ন পদে আছেন, তারা অত্যন্ত অভিজ্ঞ মানুষ। তারা জীবনের অনেক পরীক্ষা, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে আসছে। তারা এখন সরকার, আমি খুবই আন্তরিক, আমি জানি বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনে ওনারা সবাই শিক্ষক। আমরা চেষ্টা করলে কোনো সমস্যা কিন্তু আমার সমাধানের বাইরে থাকে না। সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি, আমরা পারবো না এমন কোনো জিনিস নাই। এই জন্য এই চ্যালেঞ্জটা নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে এবং আমি আমাদের পাশে তাদের পাশে স্যার আপনাকে আমি সহায়তা করবো। আমাকে যে কোনো প্রশ্ন করতে পারো, আমি খুব খুশি হব। আমি ওই তোমাদের প্রশ্ন জবাব দেওয়ার জন্য তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারো। তোমাদেরকে একেবারে দিলাম গিফটই দিয়ে দিলাম, তোমরা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আর আসলে খোলামেলা মানুষ এবং সজ্জন। স্যার স্টুডেন্টদেরকে এইভাবেই দেখেন, আমাদের জন্য গর্বের বিষয়। তো দর্শক, এবার খুলনার অতি সম্প্রতি একটি কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে। সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওনার হিনুল হক, শিলং। তো শিলংকে আমি বলবো, আপনি ক্লাস করতে গিয়ে অনলাইনে কি কি সমস্যা পোহাচ্ছেন বা কি কি সুবিধা আছে ক্যাম্পাস থেকে, অর্থাৎ আপনার বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে কি ফ্যাসিলিটি দেওয়া হয়েছে বলে আপনি মনে করেন? শুনতে পাচ্ছেন? শিলং, শিলংকে শুনতে পাচ্ছেন? ওকে, শুনতে পাচ্ছেন না দর্শক? শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে। যে আপনি ওই আপনার বিশ্ববিদ্যালয় থেকে কোন ধরনের সাপোর্ট আপনাকে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অনলাইনে ক্লাস করার ক্ষেত্রে, ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোন ধরনের সুযোগ সুবিধা মনে করেন বা কোন আপনি ভাবছেন কিনা? ধন্যবাদ ক্যাম্পাস লাইভ 24.com-কে আমাকে কথা বলার সুযোগ প্রদান করার জন্য। আসলে এভরি লাইট হ্যাজ ইট ওন শেডস। যার সম্ভাবনা থাকবে তার সমস্যা থাকবেই। আমরা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ সমস্যার কথা বলে আর এক শ্রেণীর মানুষ সমাধানের কথা বলে। আমরা সমাধানের কথা দিয়ে শুরু করতে চাই। আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের কিছু করার নেই। আমাদের যদি এগিয়ে যেতে হয়, আমাদের যদি আমাদের শিক্ষাকে মানসম্মত উপায়ে যদি শিক্ষাকে থামিয়ে রাখার সুযোগ আমাদের কাছে নেই, কারণ সারা বহির্বিশ্ব বা অন্যান্য বিশ্বের সাথে যদি আমাদের কম্পিটিশন করতে হয়, তাহলে আমরা যদি বসে থাকি তাহলে আমরা অতল গহ্বরে হারিয়ে যাব। তবে আমাদের যে দাবিগুলো থাকবে, শ্রদ্ধেয় স্যার আছেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অনেক ক্ষেত্রে আলোকবর্তী প্রদান করেছে। তাদের প্রথম সার্চ ইঞ্জিন, প্রথম মেসেজের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল প্রদান, বা বাংলাদেশের প্রথম ক্যাম্পাস ওয়াইফাই চালু করা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি। আশা করি এই ক্ষেত্রেও তারা অগ্রণী ভূমিকাই পালন করবে। আমাদের যে কথাগুলো থাকবে যে এই শিক্ষা ব্যবস্থা বা এই অনলাইন ক্লাস যেন শুভঙ্করের ফাঁকি না, এমন পদ্ধতিতে যাতে করানো হয় যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট, আমাদের 60% অ্যাবভ দেন 60% এখনো গ্রামে বসবাস করে, তাদের কাছে স্টেবল কানেকশনের একদম। সো আমরা চাই যে এমন ক্লাস যাতে প্রত্যেকটা স্টুডেন্টই সেই ক্লাসে অংশগ্রহণ করতে পারে, বা এমন কোন ক্লাসের আমরা চাই না। যেমন 2 দিন বা 3 দিন আগে বাংলাদেশের একটা প্রমিনেন্ট নিউজ পেপারের একটা জরিপ দেখলাম যে অনলাইনে ক্লাসে 60%, মানে সব মিলে 60%-এর মধ্যে শিক্ষার্থী অনুপস্থিত থাকছে স্টেবল নেটওয়ার্ক বা ডিভাইসের অভাব। আজকে দেখলাম যে মাননীয়
সরকারের প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা যে ইউজিসির মাধ্যমে একটা টেলিটকের মাধ্যমে 100 টাকায় 1 মাসের যে অফারটি চালু করেছেন, যে 1 মাসে অনলাইন ক্লাস করতে পারবে, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা চাই যে এই উদ্যোগের যেন সঠিক বাস্তবায়ন নেই। আমরা যে বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতেন বা যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে চলেছেন, আমরা মনে করি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই করোনাকালীন সময় সেটিকে বাস্তবে প্রয়োগ করা সঠিকই সময়। কারণ এই সময় যদি আমরা বাস্তব প্রয়োগ না দেখাতে পারি তাহলে হয়তো বা সামনের ক্ষেত্রে আমরা আরো পিছিয়ে পড়ি। এই ক্ষেত্রে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টই এখানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে, যাদের পক্ষে আমার পূর্ববর্তী বক্তারা সুন্দর কথা বলে গেছেন যে এক পরিবারে 3 জন বা 4 জন হলে তাদের জন্য অনেক এফোর্ড করতে এটা কষ্ট হয়। সেই ক্ষেত্রে সরকারের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আর সফট লোনের যে ব্যবস্থা করেছেন সরকার ডিভাইস কেনার জন্য, সেই প্রক্রিয়াটা আমরা চাই যে দ্রুত গতিতে সম্পন্ন, কারণ এই স্বল্প মূল্যে নেট দিতে দিতে আজ থেকে 4 থেকে 5 মাস চলে গেছে। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয় কিন্তু অনলাইন ক্লাস এখনো শুরু করতেই পারে। তো সেই ক্ষেত্রে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফারার হয়ে যাচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক আগেই দেখলাম তারা অনেক কম মূল্যে নেট প্যাকেজের ব্যবস্থা করছিল, কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে আমরা সেই ব্যবস্থার ভিতর আসতে পারিনি। এটা হয়তো আমাদের দুর্ভাগ্যজনক। এই সব কারণে দেখা যাচ্ছে অনেক শিক্ষার্থী আমরা পিছিয়ে পড়ছি বা অনেক বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়ছে, বা সামগ্রিক দিক দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা হয়তো বুঝতে হবে। কারণ একটা দেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু সমষ্টিগত। একটি বা দুইটি বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করে আপনি পুরো শিক্ষা ব্যবস্থাকে কখনোই কাউন্ট করতে পারবেন। সেই ক্ষেত্রে মাননীয় উপাচার্য প্রফেসর ফরিদউদ্দিন আহমেদ স্যারের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে আমরা সম্মিলিতভাবে সব বিশ্ববিদ্যালয়ের যেই বিষয়গুলো, আমরা জানি স্যার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক এগিয়েছে বা তারা তথ্যপ্রযুক্তি বা এই ধরনের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকাই পালন করে, কিন্তু অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের ক্ষেত্রে স্যার আপনাদের পরামর্শ বা দেখা যাচ্ছে স্যার আপনারা শিক্ষাবিদ, আপনারা একসাথে মিটিং এ বসেন ইউজিসির সাথে, আপনাদের সাথে কথাটা বেশি হয়। আমরা হয়তো অনেক মেসেজ জানি না বা অনেক মেসেজ ভুলভাবে জানি, সঠিকভাবে আমরা জানার চেষ্টা করছি বা করতে পারছি না। সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে সঠিক দিক নির্দেশনা বা এই যে যেই শিক্ষার্থীরা এখন পর্যন্ত অনলাইন সংযুক্ত হতে পারছে না বা যাদের ডিভাইস সমস্যা বা ইন্টারনেট সমস্যা বা বিভিন্ন সমস্যা আছে, এদের ক্ষেত্রে সমষ্টিগত স্যার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা সরকারের কি উদ্যোগ রয়েছে বা ইউজিসির কি উদ্যোগ রয়েছে? আর স্যার যেটা থাকবে যে আমাদের যেটা আশা থাকবে যে কোন বিশ্ববিদ্যালয় হয়তো এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে, তাদের যতটুকু লজিস্টিক সাপোর্ট আছে বা তাদের জ্ঞান আছে, তাদের যতটুকু দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে সবার মাঝে ছড়িয়ে দিবে যাতে সবাই এর সমান সুযোগ বা এর থেকে বেনিফিটটা পেতে। বলবো স্যার আবার একটা প্রশ্ন একটু স্যার একটু জি একজন রিফাত সাগর নামে আর প্রশ্ন, স্যার রিফাত সাগর নামে এক ভাই প্রশ্ন করেছেন, তিনি আপনার স্যারের কাছে যে মাননীয় ভিসি স্যার, সাবিতে ইন্টারনেট ডাটা প্যাকেজ দেওয়া হচ্ছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীদের ইন্টারনেট প্যাকেজ দেওয়ার ক্ষেত্রে আপনার পরামর্শ কি? যে কথাটা আমাদের শিলংও বলেছেন, আপনার পরামর্শ কি স্যার যদি বলতেন? আমি এটা বলছি, আমরা যেহেতু দেখলাম যে ইন্টারনেট সাপোর্টটা খুব জরুরি, আমাদের অনেক শিক্ষার্থী আমাদের প্রিয় শিক্ষার্থীরা অনেকে জিনিসটা বলেছেন এবং আসলে এটা বাস্তব যে অনেকের পক্ষে এটা এফোর্ড করা সম্ভব। এই জন্য আমরা ভাবলাম যে এই জায়গাটায় খুবই শক্ত আমাদের একটা আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। সেজন্য আমি তখন আমরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা বিভিন্ন যে আপনার যে অপারেটর করছি এবং শেষ পর্যন্ত আমরা গ্রামীণের যে সিটের সাথে কথা বলে আমরা কিন্তু জিনিসটা সমাধান করতে পেরেছি। আমরা আসলে আমি আন্তরিকভাবে চাচ্ছি যে সমস্ত যে আপনার যে অপারেটরগুলো আছে তাদের সাথে আলোচনা করে নেগোশিয়েট করে একটা খুবই একদম স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে কিভাবে আপনার নেট দেওয়া যায়। এটা আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে বলেছি বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে, আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে, তাদেরকে সাপোর্ট দিতে হবে।
এর জন্য আমি মাননীয় মন্ত্রী মোস্তফা জব্বারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। ওনাকে আমি বলছি যে আপনারা সবাই সাথে বসে একেবারে স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে দেওয়া যায় কিভাবে। আমরা হয়তো আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা গ্রামীণ থেকে নিয়েছি একটা আপনার 15 GB এবং 30 GB একটা প্যাকেজ আমরা নিয়েছি। তখন আমাদের সবার সাথে আলাপ করার সুযোগ ছিল না। আমরা আশা করে আসছি যে আরো সকলের সাথে যখন আলাপ করবে এবং দেশের স্বার্থে, দেশ আপনার আমাদের শিক্ষার্থীদের স্বার্থে, তারা যেহেতু আপনার তাদের যে আপনার CSR যেটা আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ওইটার আওতায় তারা কিন্তু আমাদেরকে সাপোর্টটা দিতে পারে। তাদের প্রচুর কিন্তু রেভিনিউ আসে। ওই হিসাবে এটা যদি সরকারি লেভেলে মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় আপনার টেলিকম মন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয় তারা যদি আলাপ করে, তাহলে এখানে কিন্তু একটা সুন্দর সমাধান আমরা আশা করতে পারি। তো যেহেতু জিনিসটা সময় লাগতে পারে, আমি সেই জন্য কিন্তু আমরা ব্যবস্থাটা নিয়ে নিলাম যে আমাদের শিক্ষার্থীরা যদি সাফার না করে, আমরা যেন পরে আফসোস না করি সময়টা চলে গেছে আমরা কিছু করতে পারলাম না। সেই জন্য আমরা তাদেরকে দিচ্ছি এবং এই মাসে আবার দিব, আবার নেক্সট মান্থে দিব, যাতে তাদের কোনো কষ্ট না হয়। আমি যে কথাটা বলতে যাচ্ছি, এখানে আমরা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে, আমি যেহেতু শিক্ষকদের সাথে সবসময় দীর্ঘদিন কাজ করে আসছি, সেহেতু হোস্টেল মঞ্জুর কমিশনকে বারবারই আমরা বলছি যে আপনারা মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে টেলিযোগাযোগ মন্ত্রী, তারপর আপনি যে অর্থমন্ত্রী, তাদের সাথে কথা বলেন, বলে যারা যারা কনসার্ন, বলে অপারেটরদের সাথে বসেন। অপারেটররা কিন্তু খুব আন্তরিক আছে, কিন্তু আমরা তাদেরকে যদি একসাথে বসতে পারি তাহলে সমাধানটা হবে। আমি চাই আন্তরিকভাবে আমাদের যারা অন্যান্য সমস্ত শিক্ষার্থী, তাদেরকে যেন আমরা এই সাপোর্টটা দিতে পারি। শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ে, ছোট ইউনিভার্সিটি আমরা সাপোর্ট দিলাম, আমাদের শিক্ষার্থীরা হয়তো কিছু বেনিফিট পেল, অন্যরা পেল না, কিন্তু লাভ কিন্তু খুব একটা হয়নি। সেই জন্য আমাদেরকে ওই জায়গাটার মধ্যে আন্তরিকভাবে, আমি জানি যে আমাদের উপাচার্য মহোদয়রা যারা আছেন তারা অত্যন্ত আপনার এইসব ব্যাপারে আন্তরিক আছেন। তো আমি বলবো যে ওই জায়গাটার মধ্যে যাতে মেক ইট হ্যাপেন, সেজন্য কিন্তু আমাদের কষ্ট হবে। আমাদেরকে যদি উপাচার্য লেভেলে যদি আমরা জিনিসটা নিয়ে, আমরা কিন্তু কথা বলছি, আমাদের সমস্ত উপাচার্যরা কিন্তু মিটিং করেছি, কিন্তু ওই জায়গার মধ্যে সত্যি কথা বলতে কি, যেখানে কিন্তু ওই জায়গাটার মধ্যে শুধুমাত্র মিটিং করলে ইট ইজ নট গুড এনাফ। আমাদের কিন্তু এটার জন্য পরবর্তী কার্যকরী পদক্ষেপ নিতে হবে। সেই জন্য আমি বলছি যে আমি আবারও আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়, তারপর আমাদের কথা বলবো। মাননীয় শিক্ষামন্ত্রী ওইদিন বলছেন যে পরশুদিন 2-3 দিন আগে বলছেন যে নেটের ব্যাপারটা এবং আপনার ডিভাইসের ব্যাপারটা সমাধান হয়ে যাবে। তো ডিভাইসটা কিভাবে দিবে না দেবে, টার্মস এন্ড কন্ডিশন কিভাবে, একেবারে বিনামূল্যে দেবে নাকি আপনি সাশ্রয়ী মূল্যে দিবে নাকি আপনি ইনস্টলমেন্টে দিবে, ওইটা আমরা এখন জানি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সরকারের পক্ষে সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব। এই প্যান্ডেমিক পিরিয়ডে সরকার তো ধরেন 1 লক্ষ কোটি টাকার উপরে আপনার আমাদেরকে প্রণোদনা দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। সবাই কিন্তু সরকারের কাছে সাপোর্ট চায়, কিন্তু সরকারের রেভিনিউ কিন্তু বিরাট, আমি অর্থনীতির ছাত্র, রেভিনিউ কিন্তু প্রচুর কমে গেছে, অনেক কমে গেছে, 10 নেমেছে ওই জায়গায়। কিন্তু সেই জন্য সরকারের দিকে তাকিয়ে থাকলে আমাদের সমস্যার সমাধান হবে না। বিশ্ববিদ্যালয়ে প্রচুর অ্যালামনাই আছে যারা নাকি খুবই আপনার ধরেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে, তারা আর্থিকভাবে অনেক সচ্ছল আছে। বিশ্ববিদ্যালয়ের আপনার যদি সাপোর্ট চায়, বিশ্ববিদ্যালয় যদি একটা মান রেজ করতে চায়, এটা কিন্তু কোনো কঠিন ব্যাপার না। কিন্তু এটার জন্য কিন্তু তাদেরকে অনেক চেষ্টা করতে হবে, কিন্তু তাদেরকে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের স্বার্থের জন্য আমরা যে কোনো কিছু করতে পারি, যে কোনো কিছু করতে পারি। আমি সবসময় বলি যে আমাদের স্যার আপনার কাছে আবার একটু যাচ্ছি স্যার, একটু আমাদের সময় দেখিয়ে লাগে স্যার। আপনার কাছে অনেক প্রশ্ন করতে চায় শিক্ষার্থীরা। অনিল মমিন নামে একজন প্রশ্ন করেছেন যে সরকার, আমাদের দেশে সবচেয়ে ভালো নেটওয়ার্ক আছে গ্রামীণ সেই অপারেটরের, কিন্তু সরকার কেন টেলিটককে দিল, এই বিষয়ে জানতে চাচ্ছে একজন আমাদের দর্শক। তো স্যার যদি একটু সামান্য ছোট্ট করে এটা বেছে নিল। সরকারি মালিকানায় টেলিটকের কভারেজ কম আছে, টেলিটকের সরকারি মালিকানা, টেলিটককে গভর্নমেন্ট যা বলবে এটা হয়তো ওরা শুনতে পাচ্ছে, কিন্তু গ্রামীণ অথবা রবি বা অন্য যেগুলো আছে এগুলো কিন্তু সরকারি মালিক চাইবে, সরকারি মালিকানায় না, সরকার এগুলোকে অন করে। সেজন্য তাদের সাথে কথা বলা এবং তাদেরকে রাজি করানো, তারা প্রফিট মোটিভ নিয়ে যদি তারা কাজগুলি করে, তারা প্রফিট ওরিয়েন্টেড, সেক্ষেত্রে আপনি তাদের সাথে কথা বললে সময় একটু লাগবে। টেলিটককে খুব সহজে, টেলিটকে যদি আজকে গভর্নমেন্ট একটা নির্দেশ দেয়, এটা কালকে থেকে তারা, আজকে থেকে তারা শুনতে বাধ্য, অন্য অপারেটর কিন্তু শুনতে বাধ্য। এর জন্য আমি বিনীত অনুরোধ করবো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, টেলিযোগাযোগ মন্ত্রী, তাদেরকে তাদের সাথে বসার জন্য। বসলে এত বড় একটা মার্কেট, লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র আছে, শিক্ষার্থী আছে, তাদের জন্য তারা যদি কম প্রফিটও করে তাহলে তারা কিন্তু অনেক বেশি প্রফিট করতে পারবে।
এর জন্য আমরা বলবো যে তারা তাদের সিএসআর যেটা আছে ওই সিএসআর আওতায় বা যে কোনো সরকার যদি অনুরোধ করে তাহলে আমি মনে করি তারা এখানে পজিটিভলি তারা সাড়া দেবে। এবং আমি নিশ্চয়ই চাইবো বিনা পয়সায় বিনামূল্যে যদি শিক্ষার্থীদের আমরা সুবিধা দিতে পারি তাহলে এই জায়গার মধ্যে তারা কিন্তু এই জায়গার মধ্যে একটা উৎসাহ পাবে। কারণ আসলে সত্যিকার অর্থে আমি যদি কেউ দেখি যে এটা যেমন যেভাবে চলে যায় নেট থেকে চলে যায় অনেক কিন্তু নেট লাগে ডেটা লাগে। সেজন্য আমি বলবো যে এই জায়গার মধ্যে সময়টা ক্ষেপণ না করে দ্রুত মাননীয় মন্ত্রী যিনি আছেন আমাদের শিক্ষামন্ত্রী এবং আমাদের টেলিযোগাযোগ মন্ত্রী এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একসাথে বসে একটা পরিকল্পনা তৈরি করে তাদের সাথে বসে আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। এবং তো আপনার ধরেন যে ডিভাইসের ব্যাপারে গবেষণা করে দেখা গেছে 10% বা একটু বেশি শিক্ষার্থীদের আপনার নাই, এই যে আপনার স্মার্টফোন নাই। বাট কমপক্ষে শুরুটা 10% করি না আমরা। এই জন্য করতে গেলে যে টাকা পয়সা লাগে আমি মনে করি যে ওই টাকাটা গভর্নমেন্ট হয়তো এফোর্ড করতে পারবে। আর তারপরে আপনার ধরেন যে যারা গ্রাম এখানে সিম্ফনি আছে ওয়াল টাউন আছে তাদের সাথে কথা বলে আপনার স্মার্টফোন কিভাবে একদম সাশ্রয়ী মূল্যে অথবা তাদের ফ্যাক্টরি প্রাইসে কিভাবে দেওয়া যায়। আমি মনে করি যে আমাদের মাননীয় মন্ত্রীরা ওনারা যেই জায়গায় আছেন অবস্থানে আছেন তাদের পক্ষে জিনিসটা কঠিন না। তারা যদি আলাপ করেন দয়া করে একটু সময় যদি এখানে বের করে দেন। আমি অনুরোধ করব যে এই জায়গার মধ্যে খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের শিক্ষার্থীদের যাতে মূল্যবান সময়টা আর নষ্ট না হয়, এটা আমার বিশেষ স্বনির্বন্ধ অনুরোধ আমাদের কর্তৃপক্ষের কাছে, আমাদের যার মাননীয় মন্ত্রী। জি ধন্যবাদ স্যার। স্যার আর ছোট্ট করে একটা প্রশ্ন জানার আরেকজন জানতে চাইছে, সেটা হচ্ছে স্যার ডিভাইসের কথা, ফোনের কথা, মোবাইলের কথা বলছি, আমরা সবাই বলছি, কিন্তু আমরা একবার কি বলছি স্যার পর্যাপ্ত বিদ্যুৎ সুবিধা, অর্থাৎ বিদ্যুৎ অনেক এলাকা থাকছে না। আমাদের কাছে এমন অভিযোগ আছে যে অনেক শিক্ষার্থী আছেন 2-3 কিলোমিটার দূরে আছেন, উনি গাছের উপরে উঠে অনেকক্ষণ বসে থেকে স্যারকে শুনছেন, কিছুই বুঝতে পারলেন না, এরপরে উনি ব্যর্থ মনোরথ হয়ে বাসায় ফিরে আসলেন। স্যার এই যে ইন্টারনেট তো ভালো কথা বলছে, কিন্তু বিদ্যুৎই থাকছে না, ওই বিষয়ে সরকার কোনো ইনিশিয়েটিভ বা নিচ্ছে বলে মনে হচ্ছে বা করছে সরকার? ছোট্ট করে স্যার যদি বলেন। ওটা তো সত্যিকার অর্থে বিদ্যুৎ একটা সরকারের যে প্রায়োরিটিতে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আগামী বছর প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। তো বিদ্যুৎ আসলে এখনো গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু আপনার বিদ্যুতের যে সরবরাহটা কিন্তু রেগুলার হচ্ছে না, একবার থাকে আরেকবার থাকে না, লুকোচুরি হয়, ওইরকম হলে তো সমস্যা। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে দুইটা জিনিস একসাথে চালাতে হবে, আসলে অফলাইন এবং অনলাইন। আমরা আমাদের শিক্ষকদের সাথে কথা বলছি, আগের দিন যদি আপনার লেকচারটা ড্রপ বক্সে রেখে দেওয়া যায় তাহলে ছেলেমেয়েরা কিন্তু ওই জিনিসটা দেখে আসতে পারবে। তারপরে আপনার পরবর্তী পর্যায়ে যে রেকর্ডেড ইয়েটা থাকে তাহলে কিন্তু তারা পরবর্তী পর্যায়ে দেখতে পারবে। অনেক সবার পক্ষে কিন্তু অ্যাক্সেস থাকা পাওয়া এটা খুব সম্ভব না, হয়ও না, কিন্তু সেজন্য তারা তাদের পিয়ার গ্রুপের সাথেও শেয়ার করতে পারে। আর আমরা যদি মনে করেন অফলাইনে তাদেরকে দেই, আপনি যেটা আমি বললাম অডিওতে দিচ্ছি, রেকর্ডেড ভার্সন দিচ্ছি, তাহলে কিন্তু ওই জায়গাটার মধ্যে তারা যদি ওই সময়টার মধ্যে নির্দিষ্ট সময় যদি লেকচার অ্যাটেন্ড নাও করতে পারে পরবর্তী পর্যায়ে তারা দেখে নিতে পারবে। তো ওই জায়গার মধ্যে আসলে হয়তো আমরা 100% সমস্যাগুলো সমাধান করতে পারবো না, কিন্তু আমরা 90% করতে পারি, 80% করতে পারি। তাহলে আমি মনে করি যে আমাদের শিক্ষার্থীদের জন্য একটা বড় ধরনের এটা আমরা সাপোর্ট দিচ্ছি। কারণ তাদের জীবনের মূল্যবান সময়টা নষ্ট না করে তাদেরকে আমরা যদি এখন থিওরিটিক্যাল ক্লাসগুলো করাতে পারি। যেমন আমি আজকে আসলে যে ইউনিটগুলোর জন্য আপনার একটা আন্তরিকভাবে, যেমন আমরা আজকে সারাদিন মিটিং করলাম কার সাথে, এটুআই সাথে। এটুআই কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যে প্ল্যাটফর্ম মাধ্যমে আপনার এখানে আমরা ঢুকে আমরা ওই যে আগে আমরা লেকচারটা রেডি রাখতে পারি, তারপরে আমরা পরীক্ষাটা নিতে পারি, আমরা পরীক্ষা নেওয়ার জন্য আমাদের ইনভিজিলেশনের ব্যবস্থা করতে পারি, আমরা ট্রান্সক্রিপ্ট দিতে পারি। ওটার জন্য কোনো পয়সা খরচ হবে না। মাননীয় শিক্ষামন্ত্রী বলার পরে আপনারা জানেন এটুআই, তাই না, অ্যাক্সেস টু ইনফরমেশন, তারা কিন্তু জিনিসটা তৈরি করেছে, তারা আমাদেরকে অল্প সময়ের মধ্যে জিনিসটা দিয়ে দিবে। তো ওইরকম ভাবে তারপরে আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ব্ল্যাকবোর্ড আছে, হটবোর্ড আছে, অনেক কিছু, ক্যানভাস আছে। আমাদেরকে কিন্তু ঘরে বসে থাকলে চলবে না, আমাদেরকে ওই সমস্ত যে আধুনিক যে প্ল্যাটফর্ম গুলো ব্যবহার করতে হবে, পরীক্ষাও নিতে হবে। এখন এই মুহূর্তে আমরা পরীক্ষা চাইলেও নিতে পারবো না, আমাদের সরকারের কাছ থেকে আমাদের একটা নির্দেশনা থাকতে হবে, ইউজিসি থেকে লাগবে। বাট আমরা ক্লাসগুলো নিয়ে যদি থিওরিটিক্যাল কাজটা এগিয়ে থাকি, পরে আমরা যেটা প্ল্যান করেছি ইউনিভার্সিটি খোলার পরে আমরা কিন্তু 2 মাস 3 মাস তাদের রিভিউ ক্লাস নিব, প্র্যাকটিক্যাল নিব, ছেলে মেয়েদের সাথে আলাপ করে তাদের সুবিধা নিতে আমরা কিন্তু তাদের যাতে ক্ষতিগ্রস্ত আমরা দেখুন, আমরা শিক্ষার্থী বান্ধব, আমরা ওদেরকে ক্ষতিগ্রস্ত না করে আমরা পরীক্ষাগুলো নিব। কিন্তু কারণ আপনারা জানেন যে এখন
ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়নি এখন পর্যন্ত, এসএসসি পরীক্ষা, আমাদের যে ভর্তি পরীক্ষা কিন্তু পিছিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সময়টা কিছুটা পাবো। আর আমরা আগামীতে প্ল্যান করেছি, আমি সবার জন্য বলছি যে আমাদের সপ্তাহে 2 দিন ছুটি কোনো দরকার নাই, আমাদের 1 দিন ছুটি হলে হবে। এটাকে আমাদের আমরা পুষায় নিতে চাই বা আমাদের মেকআপ করতে চাই। তারপরে আমাদের কিন্তু লম্বা ছুটি, সামার ভ্যাকেশন, এগুলোকে আমাদের 1 বছরের জন্য এগুলো বাদ দিতে হবে। আমাদের যে উইন্টার হলিডে আছে বাদ দিতে হবে, আমরা সারা বছর ছুটিতে আছে, ওইভাবে করে কিন্তু আমরা মেকআপ করতে পারি সময়টাকে। তো এই যে এসব ক্ষেত্রে আমি যে জায়গাটার কথা বলবো, আমাদেরকে প্রোঅ্যাক্টিভ হওয়া লাগবে। আমরা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যেমন আমাদের হওয়া লাগবে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্মানিত আমার শিক্ষকবৃন্দ আছেন, আমাদের মাননীয় উপাচার্যরা আছেন, তারা যেমন একটা বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে, একইভাবে সরকারের তরফ থেকেও তড়িৎ গতিতে কিন্তু আপনার এগোতে হবে, যাতে আমাদের শিক্ষার্থীদের মূল্যবান জীবনটা নষ্ট না হয়। এখানে আমি যে কথাটা বলবো, একটা কথা বলবো, ধন্যবাদ যেটার স্যার। জন্য দরকার হলো সদিচ্ছা লাগবে, সদিচ্ছা। এটার জন্য দরকার হলো সবচেয়ে বড় সদিচ্ছা। আমাদের যদি সদিচ্ছা থাকে আমরা অনেক বড় বড় সমস্যার সমাধান থ্যাংক ইউ করতে স্যার। পারবো। আর আমরা যদি মনে করি যে আমরা সমস্যাটা আস্তে আস্তে আসতে যাবো, ধীরে যাবো, এবং আমরা যদি সমস্যাগুলো বসে থাকি, এটা জীবনের সমাধান হবে না। কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি যে আমাদের শিক্ষকরা, আমাদের মাননীয় উপাচার্যরা এবং আমাদের যারা আছেন উপরে নেতৃস্থানীয়, তারা যদি সত্যিকার অর্থে যদি একটু মুভ করেন, তারা যদি আন্তরিক ভাবে একটু আগাতে চেষ্টা করেন, তাহলে আমাদের শিক্ষার্থীদের কোনো সমস্যা কিন্তু এইভাবে সমস্যা থাকবে না। সমস্যাগুলো আমরা একটা জায়গায় নিয়ে আমরা সমাধানের রাস্তা বের করতে পারবো, ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তামিম আল নূর, আপনি ছোট্ট করে, একেবারে আমরা সময়ের শেষে পর্যায়ে চলে আসছি, আপনি ছোট্ট করে স্যারের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনার অনলাইনে বা কোনো সমস্যা থাকে একটু জানাতে পারেন, বলতে পারেন। দর্শক, আপনারা দেখছেন campuslife24.com এর নিয়মিত আয়োজন ক্যাম্পাস ভয়েস। আজকের বিষয় ছিল করোনা। আজকের বিষয় ছিল, আপনারা ইতিমধ্যে জেনেছেন, আমাদের সম্মানিত অতিথির মাঝ থেকেও শুনেছেন, আমাদের শিক্ষার্থীরা বলেছে যে আমাদের অনলাইনে যে ক্লাস হচ্ছে, সেই অনলাইনের ক্লাস প্রেক্ষিত বাংলাদেশ, সমস্যা থাকবেই, তার পাশে অবশ্যই সম্ভাবনা দ্বারাও খোলা আছে বলে আমরা বিশ্বাস করি। তামিম আল নূর, আপনার কাছে ছোট্ট করে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। স্যারের কাছে আমার মোটামুটি 3টা প্রশ্ন। ছোট ছোট করে বলবেন, আসলে সময় আমরা কম। সবাই দেখছি যে ডিভাইস, জি, আমরা দেখছি যে মূলত 3টা জিনিস আমাদের চোখে পড়ছে: ডিভাইস, ইন্টারনেট ডেটা এবং অর্থনৈতিক সামর্থ্য আছে কিনা স্টুডেন্টদের। কিন্তু একটা জিনিস আমার মনে হয় এড়িয়ে যাচ্ছে আমরা, যে করোনা প্যান্ডেমিকের কারণে স্টুডেন্টদের যে সাইকোলজিক্যাল প্রবলেমটা হচ্ছে, এই সাপোর্টের ব্যাপারে ইউনিভার্সিটি থেকে বা উপর মহল থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে কিনা। সাইকোলজিক্যাল প্রবলেমটা খুব বড় একটা সমস্যা বলে আমি মনে করি। আর 2 নম্বর একটা প্রশ্ন হলো যে করোনা পরবর্তী সময়ে অনলাইন শিক্ষাটা দরকার আছে কিনা, মানে এই যে আমরা চালু রাখবো কিনা বর্তমান সময়ের প্রেক্ষিতে, পরবর্তীতে এটা প্রাসঙ্গিক হয়ে যায় কিনা। আর 3 নম্বর একটা প্রশ্ন, যে এখন তো অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হবে, মানে অনলাইন ক্লাস বা অনলাইন শিক্ষার জন্য অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আমরা দেখি যে কোনো একটা অনুষ্ঠান করার সময় মঞ্চ তৈরি করা হয়, অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পরে মঞ্চটা ভেঙে দেওয়া হয়, অর্থাৎ মঞ্চটার আর কোনো দরকার হয় না। এখন আমরা এই যে অনেক টাকা খরচ করে, অনেক ব্যয় করে অনেক ধরনের পদক্ষেপ নেব, এই পদক্ষেপগুলো করোনা পরবর্তী সময়ে কিভাবে কাজে লাগানো যায়, সেজন্য এখন কি ওইভাবেই তৈরি করা হবে, নাকি শুধুমাত্র মানে করোনা পরবর্তী সময়েও যাতে এই ব্যয়বহুল প্রকল্পটা কাজে লাগানো যায় সেই দিকে খেয়াল রেখে তৈরি করা হবে, নাকি শুধুমাত্র করোনার কথা মাথায় রেখেই তৈরি করা উচিত? এই 3টা আমার প্রশ্ন। জি স্যার, ছোট করে বলবেন স্যার, ধন্যবাদ। প্লিজ। আমি খুব সংক্ষেপে বলি। 1 নম্বর হলো যে আমাদের তামিম যেটা বললো যে ডিভাইসের ব্যাপারে কোনো দ্বিমত নাই, এবং ডিভাইসের জন্য কার্যকরী পদক্ষেপ সরকার বলছেন মাননীয় শিক্ষামন্ত্রী নেবেন, এবং না নিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে কিভাবে সমাধান করা যায় তাদের চিন্তা করে বের করতে হবে। আমরাও এখানে আমাদের নিজস্ব, যদি আমরা কোনোভাবে যদি সরকার তরফ থেকে আমরা ওইভাবে সাপোর্ট পাবে, আমরা কিন্তু ব্যবস্থা নিয়ে নিব একটা। কিন্তু ইন্টারনেটের ব্যাপারটা তো কথা মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন যে ফ্রি ইন্টারনেট যাতে পাওয়া যায় ওই ব্যবস্থা নেবেন, এবং ওইটা আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও বলবো ওই ব্যাপারে আরো যেন একটু আপনি অগ্রণী ভূমিকা পালন করেন। আর অর্থনৈতিক ব্যাপারটাতে আমি মনে করি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যদি চায়, যেমন আমরা ছাত্রদেরকে সাপোর্ট দিয়েছি, এখন আবার অনেক ছাত্র শিক্ষার্থী আছে যারা বন্যাপীড়িত এলাকায় বাস করে, আমরা তাদের কাছে লিস্ট দিয়েছি, তাদেরকে কিন্তু সাপোর্ট দিব, তাদেরকে মোবাইল যে ব্যাংকিং এর মাধ্যমে তাদের কাছে টাকা পাঠিয়ে দিব।
তো আমি ওইসব ব্যাপারগুলো বিশ্ববিদ্যালয় যদি মানবিক হয় তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ে যদি একটা অ্যাবস্ট্রাক্ট কোনো ইয়ে না, বিশ্ববিদ্যালয় যদি মানবিক হয় তাহলে ছেলে মেয়েদেরকে সমস্যাগুলোকে নিজেরা যদি সত্যিকার অর্থে যদি ধারণ করে তখন কিন্তু সমাধান বেরিয়ে আসে। তুমি আরেকটা প্রশ্ন বলছো যে এই অবস্থা মানসিকভাবে, হ্যাঁ অনেক শিক্ষার্থী মানসিকভাবে অনেক হতাশাগ্রস্ত ভেঙে পড়ছে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে তোমার কাউন্সিলিং সাইকোলজিস্ট নিয়োগ করেছি, তার নাম্বার দেওয়া আছে, তারা যে কোনো ব্যাপারে তার সাথে কথা বলতে পারে। এবং এটা কিন্তু শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য না, শিক্ষক শিক্ষার্থী এবং সবার জন্য কিন্তু মানসিকভাবে কিন্তু আমরা সবাই এখন একটু বিপর্যস্ত। আমাদের স্বাভাবিক জীবন যেটা ছিল আমরা 70-60 ইয়াতে দেখিনি, আমার জীবদ্দশা এরকম একটা জায়গা যাবো আমরা ধারণা করি। এটা কিন্তু একটা খুব ভাইটাল পয়েন্ট তুমি রেজ করেছো। ওই জায়গাটা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নজর দেওয়া উচিত, সিরিয়াসলি আমি মনে করি। তুমি আরেকটা বলছো করোনা পরবর্তী যে ওই যে অবস্থাটা, আমাদের এখনকার যে সিচুয়েশন গুলো, আমরা যে অ্যাসেট গুলো, আমরা যে টেকনোলজি ডেভেলপ করেছি, এটা কাজ, এটা অবশ্যই এটা আমাদের করোনা পরবর্তী অবস্থা আমাদেরকে এটা ধারণ করে রাখতে হবে, ধরে রাখতে হবে। কারণ এটা একটা আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটিস। কারণ আমরা যদি ক্লাস মনে করো আজকে 2টা ক্লাস হলো অথবা কোনো কারণে ক্লাসগুলো হয় না, আমি কিন্তু পরে অনলাইনে ক্লাস নিয়ে নিতে পারবো। 2 নম্বরে এখন এটা এত বড় আমাদের জন্য সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। আমরা মনে করো যে আমাদের সিলেকশন কমিটি গুলো এখন আমরা করছি অনলাইনে, বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আমাদের এক্সপার্টরা তারা কিন্তু অ্যাটেন্ড করছে। তারপরে আমাদের যত রকম মিটিং আছে সব কিন্তু আমরা অনলাইনে করে যাচ্ছি। আজকে এই যে সুন্দর যে আলোচনাটা আমরা কিন্তু অনলাইনে করছি, আমাদের ফিজিক্যালি কিন্তু আমি সিলেটে আছি, আমি ঢাকা যেতে পারছি না। এটা একটা বড় ধরনের সম্ভাবনা। মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের সত্যিকার বাস্তবায়ন কিন্তু এখন হচ্ছে। আমরা শপিং করতেছি, এভরিথিং ইজ বিং ডান, ঘরে বসে থেকে আমরা সবকিছু অনলাইনে করছি। ওইটা কিন্তু করোনা, আমি যেটা বললাম অনলাইনটা, এটা ইট হ্যাজ কাম টু স্টে, এটা কিন্তু চলে যাওয়ার জন্য আসে নাই, ওইটাকে ধরে রাখতে হবে ওই জায়গাটা। আরেকটা তুমি বলছো যে এটা কিভাবে কাজে লাগানো যায়, এটা অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে। আমরা যে ইনভেস্টমেন্ট করে যাচ্ছি, তাই না, ইনভেস্টমেন্টে কাজে লাগাতে হবে। আমাদের লাইফটা অনেক সুন্দর হবে যদি আমরা দুইটাকে পাশাপাশি রাখি। আমাদের অনলাইনটা আমাদের প্র্যাকটিক্যাল যে এটার জন্য এটা একটা 100% বিকল্প না, বাট এটা পাশাপাশি চালাতে হবে কিন্তু। এবং তখন আমাদের জীবনটা অনেক বেশি সহজ হবে, ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা কিন্তু অনেক বেশি প্রোডাক্টিভ হবে কিন্তু যদি আমরা দুইটাকে পাশাপাশি রাখি। শিক্ষা এবং গবেষণার জায়গাটা আরো অনেক বেশি সুসংহত হবে। আমরা কিন্তু ওই জায়গার মধ্যে আমরা আরো অনেক বেশি ভালো কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারবো যদি আমরা দুইটাকে পাশাপাশি রাখি। আমি তো মানে এখন ধরো আমরা তো এই যে যত কাগজপত্র পাঠাই আমরা তো অনলাইন। স্যার বলো। থ্যাংক ইউ। আমার মনে হয় প্রশ্নগুলো জবাব আমি দিয়েছি আমার মতো করে। স্যার জি ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। আরেকজন প্রশ্ন করেছেন, ইসমাইল নামে একজন প্রশ্ন করেছেন, আমরা গ্রামের শিক্ষার্থীরা 4G স্পিড 2Gও পাই, অর্থাৎ তার বক্তব্য হচ্ছে ওনার ভাষাগত সমস্যা আছে, কিন্তু আমি বলে দিচ্ছি স্যার 2G আছে, সাপোর্টই পাচ্ছে না, এর মধ্যে 4G কিভাবে কাজ করবে, এই বিষয়ে উচ্চ পর্যায়ের কোনো ভাবনা আছে কিনা সংক্ষেপে স্যার যদি বলেন, একটু সময় কমে যাচ্ছে। ইসমাইল যেটা বললো এটা কিন্তু জেনুইন প্রবলেম, কিন্তু অনেক জায়গায় ভিডিও পাওয়া যায় না, সেটা মানে নেটওয়ার্কই থাকে না ওরকম অবস্থা। ওই ক্ষেত্রে যারা নাকি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমাদের টেলিযোগাযোগ মন্ত্রী, তারা কিন্তু ওই ব্যাপারটা অপারেটরদের সাথে, যারা নাকি আমাদের টেলিফোন অপারেটর, তাদের সাথে কথা বলতে পারেন। একটা সেকেন্ড হলো ওইসব ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে অডিওতে কিন্তু অতটা আপনার ইয়া লাগে না, বুঝছেন, যে কোনো সময় দেওয়া যায় অডিও করে এগুলো। তারপরে যেখানে আপনার ওরা বাচ্চারা দেখে নিতে পারবে। এখন আপনারা জানেন যে আমাদের শহরে বা বিভিন্ন জায়গায় একদম যারা মানে কি প্লে গ্রুপে পড়ে তারাও কিন্তু সারা দুনিয়াতে কিন্তু এখন অনলাইনটা আপনার একটা মাধ্যম হয়ে গেছে সারা দুনিয়াতে। বাট আমরা দূরে থাকবো না, বাট আমাদের শিক্ষার্থীরা, আমাদের তরুণ শিক্ষা, যা তোমরা যে এগুলো প্রবলেমগুলো তুলে ধরছো, সমস্যাগুলো, আমি তোমাদের সাথে 100% একমত। আমি মনে করি যে এই সমস্যাগুলো একদম জেনুইনলি তোমরা চিন্তা ভাবনা করে নিয়ে এসছো, এবং এগুলো সবার জন্য কিন্তু প্রযোজ্য, এবং আমাদেরকে এগুলো সমাধান না করা কোনো সুযোগ নাই, আমাদেরকে এগুলো অবশ্যই সমাধান করতে হবে। পরে আমি এই অনলাইন ক্লাসগুলো আমাদের চালিয়ে যেতে হবে। আমরা এখানে তোমাদের সাথে আমরা সত্যিকার অর্থে যদি আমরা সমাধান না করতে পারি তাহলে আমাদের শিক্ষার্থীদেরকে আমরা ঠকাবো, কিন্তু এটা আমরা করতে পারবো না। আমাদের সমাধান করতে হবে, শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে, এবং আমরা অনলাইন ক্লাসও চালিয়ে যেতে হবে, এটা বন্ধ করা যাবে না। এবং এটা করার জন্য দায় দায়িত্ব কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের, এটা শিক্ষার্থীদের না। শিক্ষার্থীদের এই সমস্যাগুলো আমরা জেনেছি, তোমরা জেনুইনলি বলেছো, বাট এখন আমাদের উপরে তোমরা দায়িত্বটা দিয়ে দিচ্ছ, এখন আমাদের কাঁধে এই বোঝাটা আছে, এখন আমাদের সমাধান করতে হবে। থ্যাংক ইউ স্যার। এই সমস্যাগুলো আজহার ভাই, আমি কি কিছু বলার সুযোগ পাবো? আমরা বিশ্বাস করি। জি মার্জুকা, আপনার কাছে আসছি। মার্জুকা ছোট্ট করে প্রশ্ন করবেন, কারণ আমাদের সময় একেবারে কমে যাচ্ছে। জি
আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল আমজাদ হোসেন আজাদ। আমরা এরকমই সমস্যা ফেস করি। তার বাড়িতে আজকে মানে ওদিকে আজকে বৃষ্টি হয়েছে, কারেন্ট নেই, যার কারণে সে আমাদের সাথে যুক্ত হতে পারেনি। ঠিক সেম ক্লাসের ক্ষেত্রে আমাদের এরকম হয়, যখন আমাদের বৃষ্টি হয় বা বিদ্যুৎ থাকে না, আমরা এরকম বিচ্ছিন্ন হয়ে যাই। তো তার একটি প্রশ্ন ছিল স্যারের কাছে জানার, সেটি আমি ওর মানে মাধ্যম হয়ে বলছি। সেটা হচ্ছে ইন্টারনেটের মূল্য এখন ইন্টারনেটের এখন 22 থেকে প্রায় 25% ভ্যাট আরোপ করা হয়েছে আর কি। ওই ব্যাপারটা। আরেকটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকের কি আইটি জ্ঞান সম্পর্কে কি আপনারা নিশ্চিত করেছেন সেই বিষয়টা? স্যার জানতে চাচ্ছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটা হলো যে আমরা অনেক জায়গা থেকে আমরা অভিযোগ স্যার শুনি। জি, এটা হলো যে আমি তোমার মাতৃকাকে আমি বলবো যে ইন্টারনেটের যে ব্যাপার আছে, ইন্টারনেট যে ভ্যাট আছে, বিএটি, ভ্যালু এডেড ট্যাক্স, ওটা যদি সরকার নেগোশিয়েট করে, সরকার চাইলে তো এটা তোমার ওয়েব করে দিতে পারে, এটা কোনো সমস্যা না। বাট এটা তো ইন্টারনেটের উপরে নিশ্চয়ই এটা যে করা আছে, এবং ওইটার জন্য এটা একমাত্র সমাধান কিন্তু সরকার করতে পারে, জাতীয় রাজস্ব বোর্ড করতে পারে। সরকার যদি জাতীয় রাজস্ব বোর্ডকে নির্দেশনা দেয় ছাত্রদের যে ইন্টারনেট এর উপরে আপাতত ভ্যাটটা রহিত থাকবে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে জিনিসটা, সমাধান এটা হতে পারে। বাট এটা তো সরকারের তরফ থেকে যদি তোমার ইনিশিয়েটিভ না হয়, তাহলে আমরা তো এটা সমাধান করতে পারবো না। এটা ঠিক, কারণ ভ্যাটের জন্য কিন্তু ইন্টারনেট আরো বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। ওই একটা ব্যাপার তুমি বলছিলে, আরেকটা বললা কি জানি বলছিলে মার্জিকা, আরেকটা পয়েন্ট শিক্ষকের আইটি জ্ঞান আর কি। ওই যে শিক্ষকদের স্যার অনেক শিক্ষকের জানেন না। হ্যাঁ, জি জি, ওইটার জন্য যেটা দরকার ছিল, এখনো আমি বলি যে এটার জন্য শিক্ষকদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা। যেমন আমরা কিন্তু অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম ব্যবস্থা করেছি। এখন আমি যেটা বলবো যে এই জন্য আমাদের শিক্ষকদের সীমাবদ্ধতা আছে, সন্দেহ নাই। বাট আমরা ভাগ্যবান, আমাদের বিশ্ববিদ্যালয় যেহেতু বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, আমরা আমাদের সব শিক্ষকদের, ছাত্রদের, শিক্ষার্থীদের, আমার সবার জন্য কিন্তু কম্পিউটার সায়েন্স কিন্তু কম্পালসারি কোর্স সবার জন্য, মানে এ টু জেড, ওয়ান টু অল। শিক্ষকরাও কিন্তু যেহেতু বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, বাট সব বিশ্ববিদ্যালয়ে এটা নাই, আমি তোমার সাথে 100% একমত। বাট এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এরকম তো আছে অনেকগুলো, আইকিউসি আছে, বিভিন্ন বডি আছে, তারা কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করা উচিত। আমরা কিন্তু পর্যায়ক্রমে রেগুলারলি তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে যাচ্ছি। এবং আমি রিকোয়েস্ট করবো আমাদের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আছেন, আমাদের শিক্ষকদের জন্য যেন ইকুয়ালি ট্রেনিং এর ব্যবস্থা করেন, কিভাবে তারা সুন্দরভাবে এবং খুব প্রোডাক্টিভ ভাবে এবং সার্থকভাবে আমাদের শিক্ষার্থীদেরকে শুনতে পাচ্ছি স্যার, প্লিজ। তো এটাই আর কি। এটার জন্য তুমি ঠিকই বলছো যে সব শিক্ষকদের, ইভেন টোয়েন্টি বলছে আমাদের ছিল না, আমাদেরও কিন্তু ওইরকম ভাবে আমরা কিন্তু কোনোদিন যে তুমি ক্লাস থেকে ওইটা কিন্তু করি না, মিটিং করবো। এখন আমরা ডেইলি 2টা 4টা 5টা মিটিং করে যাচ্ছি। এখন এটা আমাদের ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ হয়ে গেছে। একাডেমিক কাউন্সিল বলো, বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটিভ বলো, সিন্ডিকেট বলো, সব মিটিং কিন্তু আমরা অনলাইনে করে যাচ্ছি, তুমি করে যাচ্ছি। তো এটার জন্য ট্রেনিং এর দরকার আছে। এবং আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমার একটা আহ্বান থাকবে, বিনীত আহ্বান থাকবে, তারা যেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের শিক্ষকদের জন্য, সহকর্মীদের জন্য এরকম ট্রেনিং এর ব্যবস্থা করেন। তাহলে তারা খুব সুন্দরভাবে আমাদের শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসগুলো তারা কন্ডাক্ট করতে পারবে। ধন্যবাদ স্যার। আপনার আরেকটি প্রশ্ন নিব মাহিরুল হক সেলুনের কাছ থেকে। ছিলেন আপনার কি সর্বশেষ ছোট্ট করে করবেন স্যারকে, আপনার জানার আছে সমস্যা সম্ভাবনা সব মিলিয়ে। স্যারের কাছে আমার শেষ প্রশ্নটি হচ্ছে, আসলে স্যারের অনেক প্রশ্নই করা হচ্ছে, আমরা আসলে সমস্যা না সমাধানের পথে যেতে চাই, সেই জন্যই স্যার সমাধানের পথ খোঁজা। আসলে স্যার আমরা যারা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে আছি, আপনাদের বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্যার আমাদের ক্ষেত্রে হয়, মানে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা স্যার মা মাটি ও মানুষের জন্যই কাজ করা হয়। আমাদের ফিল্ড লেভেলে ফিল্ড ওরিয়েন্টেড কাজ অনেক বেশি স্যার। বা যারা স্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করে তাদেরও স্যার প্র্যাকটিক্যাল জ্ঞান নলেজটা অনেক বেশি থাকা লাগে বা প্র্যাকটিক্যাল ক্লাসটা অনেক করা লাগে। আমাদের দেখা যায় স্যার থিওরি আর প্র্যাকটিক্যাল 100 থিওরি থাকে 100 প্র্যাকটিক্যাল থাকে স্যার। স্যার এই অনলাইন ক্লাসে আমরা থিওরিটা চালিয়ে নিতে পারলেও স্যার প্র্যাকটিক্যালটা কিন্তু স্যার খুবই বাধাগ্রস্ত হচ্ছে, বা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো বা প্র্যাকটিক্যাল নলেজগুলো আমরা সঠিকভাবে পাচ্ছি না। এই ক্ষেত্রে আপনার পরামর্শ বা স্যার আপনার সমাধানের পথটি স্যার কিভাবে হবে, বা আমরা এই প্র্যাকটিক্যাল নলেজগুলো স্যার কিভাবে এই করোনাকালীন সময়ে নিতে পারবো, বা এই বিষয়ে স্যার সরকারের মাহিরুল, আমরা যখন ক্লাস না শুরু করেছি তখন আমাদেরকে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে বলছে তোমরা কিন্তু পরীক্ষাটাকে নিও না, পরীক্ষা নিতে পারবে না।
কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো প্রথমে কিন্তু তাদের বলা ছিল তোমরা পরীক্ষা নিতে পারবে না, এবং তারা কিন্তু তাদের অ্যাসোসিয়েশন গিয়েছিল, কিন্তু তাদের বলছে না পরীক্ষা নেওয়া যাবে না। পরবর্তী পর্যায়ে সরকারের তরফ থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে পরীক্ষা নেওয়া, তারপর ক্লাস নেওয়া, ভর্তি পর্যন্ত তাদেরকে অ্যালাউ করেছে অনলাইনে সব। কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত পরীক্ষা টরীক্ষা নেওয়ার ব্যাপারটা অ্যালাউ করেনি। বাট আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আমাদের যে একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছি, যদি সরকারের তরফ থেকে কোনো নির্দেশনা না আসে, তখন আমরা ইউনিভার্সিটি যেহেতু আমাদের ধরো আগামী অক্টোবরের মধ্যেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারে, আমরা যখন বিশ্ববিদ্যালয় খুলবে তখন আমরা প্রথম 2-3 মাস রাখবো আমার ইয়ের জন্য, যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নেওয়ার জন্য, তারপরে আমাদের রিভিউ ক্লাস নেওয়ার জন্য। তো আমি মাহিরুলের সাথে 100% একমত। তোমাদের যে পড়াশোনা কৃষি বিশ্ববিদ্যালয়, মানে ফিল্ডের যে ওরিয়েন্টেশন বা ফিল্ডের যে ফিল্ড ট্রেনিং এবং যে প্র্যাকটিক্যাল ট্রেনিংটা গুরুত্ব অনেক বেশি, 50-50, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, ইন্টিগ্রাল পার্ট, ওটা ছাড়া হবেই না। কিন্তু এর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই সময়টা রেখে, মানে তোমার একবারে ধরো ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে তাদের কিন্তু সাপোর্ট দিয়ে, শিক্ষার্থীদেরকে সাপোর্ট দিয়ে, বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে কিন্তু ওইগুলি করতে হবে, ওইগুলি ছাড়া তো হবে না। যেহেতু এই কোর্সটার ইন্টিগ্রাল পার্ট হলো প্র্যাকটিক্যাল অংশ, থিওরিটিক্যাল দিয়ে তো শুধু হচ্ছে না, প্র্যাকটিক্যাল অংশটা আরো ইকুয়ালি ইম্পর্টেন্ট। এর জন্য এটা করতে হবে, এবং করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিভিন্ন বডি আছে, একাডেমিক কাউন্সিল আছে, সিন্ডিকেট আছে, এবং সম্মানিত শিক্ষক আছে, তারা বসে সিদ্ধান্ত নেবেন, এবং ওইটা করতে হবে। সময় বের করা যায়, আমাদের সামার ভ্যাকেশন 1 মাস আছে, আমাদের পূজার ছুটি আছে 15 দিন, আমাদের ঈদের ছুটি আছে, আমাদের উইন্টার হলিডে আছে, কতগুলো ছুটি আছে আমাদের বছরে। আমরা যদি তোমার 1 দিন করে ছুটি কমাই দেই, 52 সপ্তাহে আমরা 52 দিন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি, তাই না? আমাদের সপ্তাহে ছুটি। তাহলে আমি মনে করি না যে আমাদের সেশন জমের কবলে পড়তে হবে, অথবা আমাদের শিক্ষার্থীদেরকে ক্ষতিগ্রস্ত করতে হবে, অথবা আমাদের শিক্ষার গুণগত মানটা কমাই নিয়ে আসতে হবে, আমি মনে করি। বাট এটার জন্য দরকার হলে আমাদের প্রপার প্ল্যানিংটা, প্ল্যানিং যদি থাকে, সদিচ্ছা থাকে, আমরা যে কোনো সমস্যা আমরা সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দরভাবে জবাব দিয়েছেন। আমরা সবার কাছ থেকে আমরা খুব সুন্দর প্রশ্নও পেয়েছি, এবং দর্শকদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন আমরা নিয়েছি। স্যার খুব সুন্দরভাবে, অত্যন্ত যুক্তি, অত্যন্ত সংবেদনশীল এবং অভিভাবক সুলভ আচরণের মাধ্যমে স্যার সব কথাগুলো মানে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। দর্শক, আমরা স্যারের কাছ থেকে, স্যারের মাধ্যমে আমরা সরকারের কাছে এই দাবি পৌঁছাতে চাই যে শিক্ষার্থীদের যে বিভিন্ন সমস্যা রয়েছে, বিশেষ করে তাদের ক্লাস করার ক্ষেত্রে, তাদের এক্সামের ক্ষেত্রে, এই সমস্ত সমস্যার সমাধানের জন্য স্যার চেষ্টা করবেন। আমাদের প্রধানমন্ত্রী পর্যন্ত স্যারের যোগাযোগ আছে। আমি অনুরোধ করব আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে স্যার যেন এই কথাগুলো, এই বিষয়গুলো স্যারের নোটে নিয়ে, স্যারের নলেজে নিয়ে এটি উপরে তুলে ধরেন। তো স্যারের কাছে আমি সর্বশেষভাবে স্যার বিনীত অনুরোধ করব, স্যার আমাদের দেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কুল কলেজের শিক্ষার্থী সবার জন্য স্যারের কাছ থেকে একটা মেসেজ চাচ্ছি। কোন মেসেজ স্যার 1 মিনিটে যদি বলতেন? এমন একটা মেসেজ চাই যে মেসেজের মাধ্যমে স্যার আপনি আমাদের হৃদয়ের মাঝে সবসময় থাকবেন, আছেন, এবং আরও থাকবেন, আরও মানে আমাদেরকে শানিত করবেন, বিশ্বাস করি। সেই দৃষ্টিভঙ্গি থেকে স্যারকে বলা যে সব শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্যারের পক্ষ থেকে যদি একটা মেসেজ, একটা বাণী আমরা পেতে পারি। অনেক ধন্যবাদ। আসলে এই যে পিরিয়ডটা যাচ্ছে এখন, এটা আমাদের জীবনে, সবার জীবনে, কিন্তু আমাদের যেমন সবাইকে আমাদেরকে এখানে আমরা এর জন্য বিভিন্নভাবে আমরা কিন্তু হতাশায় ভুগছি, অথবা আমাদের পুরা যে সাধারণ যে আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, ঠিকই আমাদের জন্য অনেক সম্ভাবনা নিয়ে আসছে। আমি শুধু সকলের কাছে অনুরোধ করবো এই জিনিসটাকে সম্ভাবনা হিসেবে দেখতে, কারণ সমস্যা থেকে সমাধান বের হয়ে যায়। আমরা এই সমস্যা পড়েছি বলে কিন্তু আমরা অনেকগুলো নতুন নতুন পথ আমরা খুঁজে পেয়েছি। সেই জন্য আমি বলবো সবাইকে যে ওইটাকে সম্ভাবনা হিসেবে দেখার জন্য, যাতে ওই অবস্থা থেকে যেমন উত্তরণ যেমন হবে, আমরা নতুন সম্ভাবনার দ্বার আমাদের সামনে কিন্তু উন্মোচিত হচ্ছে, শিক্ষা গবেষণার সব দিক থেকে এবং প্রযুক্তির দিক থেকে। এবং আমরা প্রত্যেকটা জায়গায় দেখেন, আমি অফিসের মধ্যে এখন কিন্তু ই গভর্নেন্স চলতেছে, তারপরে সবাই কিন্তু ঘরে বসে অফিস, বাংলাদেশে অফিস করে যাচ্ছে। শিক্ষার্থীরা যখন ঘরে বসে পড়াশোনা করছে, তারা তখন ই কন্টেন্ট গুলো বেশি ব্যবহার করছে, ই টেকনোলজি বেশি ব্যবহার করছে। আমি মনে করি সবাইকে এটাকে সুযোগ হিসেবে নেওয়ার জন্য, অপরচুনিটি হিসেবে নেওয়ার জন্য, এটাকে আমাদের জন্য একটা বড় ধরনের বিপদ হিসেবে না চিন্তা করে যদি আমরা ওইভাবে দেখি, তাহলে আমাদের মানসিক মেন্টাল মেকআপটা যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে অনেক বেশি সুবিধা নিতে পারবো। এবং আমরা আগামী দিনেও কিন্তু এটাকে ব্যবহার করে আমরা আমাদের দেশের শিক্ষা গবেষণা এবং উন্নয়নে আমরা বড় ভূমিকা রাখতে পারবো।
আমাদেরকে পজিটিভলি জিনিসটা যদি আমরা দেখি যে আমাদের জন্য নতুন একটা সম্ভাবনার দ্বার খুলে গেছে, সমস্যাগুলো সমাধান করে আমরা সামনে এগিয়ে যাব। আমি ওইটাই আশা করবো যে আমরা বাংলাদেশের মানুষ অনেক বেশি এইরকম রেজিলিয়েন্ট, এবং তারা কিন্তু যে কোনো সমস্যা সমাধানের জন্য তারা কিন্তু সবাই একদিকে ঝাঁপিয়ে পড়ে। এটাকে আমরা যদি ওইভাবে দেখি তাহলে কিন্তু আমরা এখান থেকে অনেক বড় কোনো সুবিধা পেতে পারবো। আর আমাদের বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সোনার বাংলা, ওইটাতে আমরা আরেক ধাপ এগিয়ে যাব। আমরা কোনো কিছুতেই আমরা দমান পাত্র না, আমরা যে কোনো সমস্যা মাথায় নিয়ে সমাধান বের করে আমরা সামনে এগিয়ে যেতে চাই, এবং আমরা সামনে এগিয়ে যাব, আমরা কোনোদিন পিছিয়ে যাব না, ওইটা আমাদের দৃঢ় সংকল্প। এটা আমার সবার ইয়ে যে শুধুমাত্র মানসিকভাবে যেন আমরা থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। দর্শক আপনারা সবাই জানেন বিশ্বের, স্যার একটু শেষ করে দিচ্ছি আমরা এক্ষুনি। দর্শক আপনারা জানেন যে করোনা ভাইরাসের ফলে আমাদের দেশে সারা দুনিয়াতে প্রায় 2,6,00,000 মতো মানুষ আক্রান্ত হয়েছে, আর প্রাণ হারিয়েছেন 8,55,444 জন মানুষ আজকে পর্যন্ত তথ্য সেটা। এই কোভিডের কারণে আমরা আমাদের পৃথিবীটাই পুরো একটা চেঞ্জ হয়ে গেছে। স্যার খুব সম্ভাবনার কথা বললেন, আমরাও বলতে চাই স্যারের সঙ্গে তাল মিলিয়ে যে আসলে যেখানে সমস্যা আছে সেখানে সম্ভাবনা অবশ্যই রয়েছে। আমাদের এটা বিশ্বাস আছে আমাদের হৃদয়ে, বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি, বাংলা ভাষাভাষী বাঙালি, আমাদের সবার মাঝেই নানান ধরনের সমস্যা চলে আসছে। কিন্তু সমস্যার পাশাপাশি আমরা নিজেদের বাঁচার তাগিদে, আমাদের উন্নয়নের তাগিদে, আমাদের নিজেদের সব কিছু ভালো দিকের তাগিদে আমরা নতুনভাবে বাঁচতে শিখেছি, এবং বাঁচতে শেখার স্বপ্ন আমরা সবসময় দেখেই চলেছি। দর্শক আপনারা আজকে শুনলেন করোনা ভাইরাসের পরবর্তীতে বা চলাকালীন অবস্থায় আমরা অনলাইনে ক্লাস আমাদের শিক্ষার্থীরা নিচ্ছে। আমরা বিশ্বাস করি সরকার আমাদের এই সমস্যাগুলো, বিভিন্ন সমস্যা, বিশেষ করে শিক্ষার্থীদের এই যে সমস্যাগুলো তুলে ধরলেন, সেই সমস্যাগুলোর সমাধানে বাস্তব পদক্ষেপ নেবেন, এবং আমরা অচিরেই এই করোনা ভাইরাস থেকে উদ্ধার হয়ে মুক্তি পেয়ে আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসব, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আমাদের সঙ্গে আজকে যোগদান করার জন্য আমাদের সম্মানিত অভিভাবক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশের শিক্ষক সমাজের গর্ব, আমাদের অহংকার, আমাদের সেই ভাইস চ্যান্সেলর স্যার আমি ধন্যবাদ জানাচ্ছি, আবারও স্বাগত জানাচ্ছি, এবং শিক্ষার্থী যারা আমাদের সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যোগদান করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্যাম্পাস লাইব্রেরি যে নিয়মিত আয়োজন, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, বিদায় চাইছি। শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। আজহার মাহমুদ, তামিম, মাতৃকা এবং মাহিল, সবাইকে আমাদের ভালো লাগে তোমাদের সামনে। ধন্যবাদ স্যার। আপনাকেও স্যার, আমরা অত্যন্ত খুশি। আপনাকে ধন্যবাদ স্যার, খুব ভালো লাগছে আমার কিন্তু তোমাকে। ভালো থাকে, তোমার শুভকামনা। স্যার আপনি অনেক ভালো থাকবেন। স্যার আপনিও দোয়া ভালো করো আমার থাকবেন। জন্য, দোয়া করো। জি স্যার, কে আমাদের জন্য দোয়া করবেন স্যার।